পিঙ্কির বিয়ের পর পিঙ্কিকে তার শ্বশুরবাড়ির লোকেরা জোর করে স্কুলে ভর্তি করে দেয়। আসলে পিঙ্কির শাশুড়িমা একজন শিক্ষিত মহিলা ছিল, এমনকি তার শ্বশুরমশাই একজন উকিল। অন্যদিকে পিঙ্কির স্বামী এবং ভাসুর একটা বড় কর্পোরেট সেক্টরে জব করে। পিঙ্কির বড় যা দীপা সরকারি অফিসে কর্মরত, তাই তারা চায় তাদের বাড়ির ছোট বৌমা পিঙ্কিও যেন স্কুলে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে ওঠে, যাতে তার জন্য পরিবারকে কোনোদিনও অপমানিত না হতে হয়। কিন্তু পিঙ্কি কিছুতেই পড়াশোনা শিখতে চায় না। তাকে তার মায়ের বাড়িতেও সবসময় পড়াশোনা করার কথা বলা হতো, কিন্তু পিঙ্কি পড়াশোনার হাত থেকে বাঁচার জন্যই তাড়াতাড়ি বিয়ে করে নেয়। কিন্তু বিয়ের পরেও সে পড়াশোনার হাত থেকে রেহাই পায় না। তাকে একদিন জোর করে স্কুলে পাঠানোর জন্য পিঙ্কির বড় যা দীপা তাকে স্কুল ড্রেস পরিয়ে দেয়। এই তো কি সুন্দর দেখতে লাগছে তোমাকে, চলো আমার সাথে স্কুলে যাবে চলো। আর হ্যাঁ, ভালো করে পরীক্ষা দেবে কিন্তু, কারণ এই স্কুল হলো শহরের সব থেকে বড় স্কুল, তাই তোমার যদি একবার অ্যাডমিশন হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো হবে। এসবের কি কোনো দরকার আছে বলো তো? এখনো রান্না বান্না করা হয়নি, ঘর বাড়ি নোংরা হয়ে পড়ে আছে, বেকার আমি এখন স্কুলে গেলে বাড়ির কাজগুলো কি করবে বলো তো? তুমি তো সারাদিন চাকরি বাকরি করো, সুতরাং সংসারের দিকে একজনকে তো দেখতেই হবে বলো। ছোট বৌমা, তোমাকে মোটেই সংসারের কথা চিন্তা করতে হবে না, কারণ এখনো আমার বুড়ো হাড়ি জোর আছে, তাই আমি সংসারের কথা চিন্তা করব। তুমি নিশ্চিন্তে স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করো, তাহলেই আমরা খুশি হব। এই কথা শুনে পিঙ্কি ভীষণই বিরক্ত বোধ করে, কিন্তু তার কিছু করারও নেই, কারণ দীপা স্কুলে যাওয়ার আগে তাকে স্কুলে নামিয়ে দিয়ে চলে যায়। কিন্তু পিঙ্কি যখন স্কুলে প্রবেশ করে তখন ক্লাস 10-এর ছেলেমেয়েরা তাকে দেখে খুবই হাসাহাসি করে, কারণ পিঙ্কি তাদের থেকে বয়সে অনেকটাই বড়। পিঙ্কি যখন স্কুলে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেয় তখন এসব কি লেখা আছে আমি তো কিছুই বুঝতে পারছি না, এত বড় বড় অঙ্ক কেউ করতে পারে নাকি? লুকিয়ে লুকিয়ে ফোনটা নিয়ে আসলে ভালো হতো, তাহলে চিটিং করতে পারতাম। আমি তো একটা প্রশ্নও বুঝতে পারছি না। পিঙ্কি একটা প্রশ্নেরও ঠিকঠাক উত্তর দিতে পারে না। এভাবেই দেখতে দেখতে 3 ঘন্টা কেটে যায়। পরীক্ষা হয়ে গেলে পিঙ্কিকে তার শ্বশুরমশাই স্কুল থেকে নিয়ে যায়। বাড়িতে ফেরার পর পিঙ্কি তার শ্বশুরবাড়ির লোকেদেরকে ভালোই ঠপ দিতে শুরু করে। আমি দারুণ পরীক্ষা দিয়েছি, আপনারা ভাবতে পারবেন না যে আমি এত ভালো পরীক্ষা দিতে পারি। যাই হোক, এসব স্কুলে ভর্তির পরীক্ষা অনেক হয়েছে, এবার আমি সংসারের কাজ করি। এই বলে পিঙ্কি তাড়াতাড়ি স্কুলে জামা কাপড় পরিবর্তন করে নেয় এবং ঘর বাড়ির কাজকর্মে লেগে পড়ে। আসলে তার বাড়ির কাজকর্ম করতে খুব ভালো লাগে। সে ভালো করেই জানে সে মোটে স্কুলে ভর্তি হতে পারবে না, কারণ সে পরীক্ষার খাতায় আহামরি কিছু একটা লিখে আসতে পারেনি, যার ফলে 2-1 দিনের মধ্যেই স্কুল থেকে দীপাকে ডেকে পাঠানো হয়। দীপা, তোমাকে আমি পার্সোনালি চিনি বলে তোমার ছোট যাকে স্কুলে ভর্তি নেওয়ার জন্য রাজি হয়ে গেছি, কিন্তু তাই বলেও পরীক্ষার খাতায় রান্নার রেসিপি লিখবে? মানে আপনি কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ও পরীক্ষার খাতায় একটাও অঙ্ক করেনি, ইংলিশেরও উত্তর দিতে পারেনি, কিছুই করেনি, শুধুমাত্র মাটন কষা আর বাসন্তী পোলাওয়ের রেসিপি লিখে চলে গেছে। তুমি চাইছো তোমার ছোট যা স্কুলে পড়াশোনা করুক? আমি তো ভাবতেই পারছি না, কারণ আমি আমার শিক্ষকতার জীবনে এরকম ঘটনা কিন্তু প্রথম দেখছি। এমন কথা শুনে দীপা ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে, কিন্তু তবুও বেশি টাকা ডোনেশন দেওয়ার পর পিঙ্কিকে সেই স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়। দীপা যখন বাড়িতে এসে সবাইকে ব্যাপারটা জানায় তখন সবাই মিলে পিঙ্কিকে ভীষণই বকাবকি করতে শুরু করে। এই নাকি তুমি বললে তুমি দারুণ পরীক্ষা দিয়েছো, আর এটা তোমার দারুণ পরীক্ষার নমুনা? তোমাদের জন্য আজকে আমাদের অনেক কথা শুনতে হয়েছে। আপনাদেরকে তো কথা শুনতেই হবে, কারণ আপনারা জোর করে আমাকে স্কুলে ভর্তি করাচ্ছেন। আমার পড়াশোনা করতে মোটেই ইচ্ছা হয় না, আমি যা পারি পরীক্ষার খাতায় তাই লিখে এসেছি। ঠিক আছে, এখন চুপ করো, অনেক হয়েছে। কালকে ভোরবেলা ঘুম থেকে উঠে স্কুল ড্রেস পরে তৈরি হয়ে নেবে, কারণ কালকে থেকে কিন্তু তোমাকে প্রত্যেকদিন স্কুলে যেতে হবে। দীপা এমন কথা বললে পিঙ্কির গায়ে জ্বর আসে, কারণ কালকে থেকে তার জীবনে আসল সংগ্রাম শুরু হতে চলেছে। কিন্তু পিঙ্কি সেই সংগ্রামে মোটেই নামতে চায় না। পরের দিন সকালবেলা পিঙ্কি কোনো মতে ঘুম থেকে ওঠে।
কিন্তু ঘুম থেকে ওঠার পর সে সোজা রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করতে শুরু করে দেয়। পিঙ্কি, তুমি কিন্তু ভীষণ অবাধ্য। ঘড়িতে 9:30 বেজে গেছে আর তুমি এখনো রান্নাবান্না করছো। যাও, তাড়াতাড়ি স্কুল ড্রেস পরে রেডি হয়ে নাও। আমার স্কুলে যেতে একদম ভালো লাগছে না। কালকে আমি অনেক রাত্রিবেলা পর্যন্ত ফোন দেখেছি, তাই আমার চোখ ব্যথা করছে। এরকম অবস্থায় আমি স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারবো না। আমার চোখের ব্যথা তো আরো বেড়ে যাবে। তার থেকে বরং আমি সবার জন্য রান্না করে ফেলি, তারপর সন্ধ্যাবেলা আজকে শপিং করতে যাব। পিঙ্কি এমন কথা বললে তার স্বামী স্বপন তখনই রান্নাঘরে ছুটে আসে। তুমি যদি স্কুলে না যাও তাহলে তোমার শপিং, খাওয়া দাওয়া সব বন্ধ। একমাত্র তুমি যদি ভদ্র স্টুডেন্টদের মতো স্কুলে পড়াশোনা করো তবেই তোমাকে শপিং করতে নিয়ে যাবো, তা নাহলে তুমি বাড়িতেই বসে থাকবে। এভাবে পিঙ্কিকে স্কুলে পাঠানোর জন্য তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, যার ফলে পিঙ্কি এবার কিছুই বলতে পারে না, কারণ তাকে যে করেই হোক স্কুলে যেতেই হবে। সে বাধ্য হয়ে তৈরি হয়ে স্কুলে চলে যায়। তবে স্কুলে যাওয়ার পর সে প্রথম দিনই একেবারে ব্যাক বেঞ্চার মেয়েদের সঙ্গে বন্ধুত্ব পাতায়। সেই মেয়েগুলো একদমই পড়াশোনা করে না, তারা শুধুমাত্র স্কুলে দুষ্টুমি করে বেড়ায়। তাই পিঙ্কিও এবার তাদের খাতায় নাম লিখিয়ে নেয়। আমি যদি এদের পাল্লায় পড়ে বদমাইশি করি তাহলে দুদিনের মধ্যেই আমাকে স্কুল থেকে বার করে দেবে। তারপর কেউ চাইলেও আমাকে জোর করে স্কুলে পাঠাতে পারবে না। পিঙ্কি তার বান্ধবীদের সাথে স্কুল বাঙ্ক করে আলু কাবলি খেতে চলে যায়। ক্লাসের মধ্যে গল্প করে, কখনো হোমওয়ার্ক ঠিকমতো করে নিয়ে যায় না। এমনকি শিক্ষিকারা তাকে বকাবকি করলে পিঙ্কি তাদের মুখের উপর তর্ক করে। এভাবে স্কুলে বাদরামি করতে করতে বেশ কিছুটা দিন কেটে যায়, কিন্তু প্রত্যেক দিন পিঙ্কির শ্বশুরবাড়ির লোকেরা জোর করে পিঙ্কিকে স্কুলে পাঠায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন পিঙ্কি যখন স্কুলে যায় তখন স্কুলের করিডোর, ক্লাসরুমগুলো কেমন নোংরা হয়ে পড়ে আছে। একটাও সাফাই কর্মী ঠিক করে কাজ করে না। এটা যদি আমার শ্বশুরবাড়ি হতো তাহলে আমি কখন সবকিছু পরিষ্কার করে দিতাম। অবশ্য আমার তো এখন কোনো কাজ নেই, আমাকে বাইরে কান ধরে দাঁড়াতে বলেছে, তাই আমি এই সুযোগে আমাদের পুরো স্কুলটা পরিষ্কার করে দিই। এই বলে পিঙ্কি ওয়াশরুম থেকে ঝাঁটা বালতি তুলে নিয়ে আসে আর গোটা স্কুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে শুরু করে দেয়। তাকে এভাবে স্কুল পরিষ্কার করতে দেখে রীতা ম্যাডাম প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিছুদিন পর তোমার মাধ্যমিক পরীক্ষা আর তুমি পড়াশোনা না করে এখন স্কুল পরিষ্কার করছো। সত্যি তোমাকে স্কুলে ভর্তি নেওয়া খুব খারাপ হয়ে গেছে। আমি বেকার বেকার প্রিন্সিপালের কাছে আমার নামটা খারাপ করলাম। সবসময় এরকম পড়াশোনা নিয়ে মাতামাতি করবেন না তো। আমার যা ইচ্ছা হয় আমি তাই করতে পারি। আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে জোর করে স্কুলে ভর্তি করিয়েছে ঠিকই, কিন্তু তাই বলে আমি কিন্তু বাচ্চা মেয়ে নই যে ছাত্রছাত্রীদের মতো আপনার কথা আমাকেও মেনে চলতে হবে। এই বলে পিঙ্কি আবার স্কুল পরিষ্কার করতে শুরু করে, কিন্তু রীতা ম্যাডাম রেগে গিয়ে পিঙ্কির বড় জামাই এবং শাশুড়ি মাকে স্কুলে ডেকে পাঠায়। এবারের মতো আমার ছোট বৌমাকে ক্ষমা করে দিন, ও আর কখনো এরকম করবে না। কেমন টাকার লোভ মাইরি, বারবার আমার শ্বশুরবাড়ির লোকেদেরকে ডেকে পাঠিয়ে আমার নামে উল্টোপাল্টা কথা বলছে, কিন্তু আমাকে কেউ স্কুল থেকে তাড়িয়ে দিক তা নয়, জোর করে আমাকে স্কুলে আটকে রেখে দিয়েছে। স্কুলের লোকজনের শুধু টাকা কামানোর ধান্দা। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে, কিন্তু প্রত্যেক দিন পিঙ্কি কোনো না কোনো অজুহাতে স্কুল কামাই করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে পিঙ্কির জন্মদিন চলে আসে। আজকে আমি স্কুলে যাব না, কারণ আজকে আমার জন্মদিন। আমি আমার পুরানো বান্ধবীদের আমার শ্বশুর বাড়িতে ইনভাইট করেছি। ওদেরকে আজকে আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো, তাই আমাকে কিন্তু আজকে কেউ স্কুলে পাঠাবে না বলে দিলাম। ঠিক আছে, আজকে তোমার জন্মদিন, তাই আমরা তোমাকে স্কুলে পাঠাবো না। হ্যাপি? এই শুনে পিঙ্কি খুবই খুশি হয়। সন্ধ্যাবেলা যথারীতি পিঙ্কির বিয়ের আগের পুরানো বান্ধবীরা এসে উপস্থিত হয়। পিঙ্কি সবার সাথে অনেক আনন্দ করে, গল্পগুজব করে। এমন সময় পিঙ্কির জন্মদিন উপলক্ষে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে অনেকগুলো ইংলিশ এবং বাংলা বই উপহার দেয়, কিন্তু যা দেখে পিঙ্কির একদমই পছন্দ হয় না। ধুত, এসব বেকার বেকার বই কেউ উপহার দেয়? আমি এসব পড়তে পারবো না। এর থেকে বরং আপনারা আমাকে কসমেটিক্স, দামি দামি শাড়ি কিংবা গহনা উপহার দিতে পারতেন। আমি স্কুলে পড়ছি মানে এই নয় যে আমি এখন বাচ্চা মেয়েদের মতো বই পড়বো। পিঙ্কি এমন কথা বললে তার বান্ধবীরা হো হো করে হেসে ওঠে।
পিঙ্কি, তাছাড়া তুই এই বইয়ের ভাষাও তো বুঝতে পারবি না, কারণ তুই তো অশিক্ষিত। মাত্র 9 পর্যন্ত পড়াশোনা করেছিস। ইংরেজি বাংলা উচ্চারণ করার জন্য এলেম লাগে, কিন্তু তোর দ্বারা এসব বই পড়া হবে না। সংসারের কাজই তোর জন্য ঠিক আছে। তোর শ্বশুরবাড়ির লোকেরা তোকে জোর করে স্কুলে পড়াচ্ছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। তোর শ্বশুরবাড়ির লোকেরা ছাইয়ের মধ্যে ঘি ঢালছে, কারণ তোর মাথায় একেবারে গোবর পোড়া। তোর দ্বারা আর যাই হোক না কেন, পড়াশোনা কিন্তু কোনোদিনই সম্ভব না। এভাবে পিঙ্কির বান্ধবীরা পিঙ্কিকে অপমান করতে থাকে, যার ফলে পিঙ্কির ভীষণ গায়ে লাগে। যেহেতু পিঙ্কি কখনো কোনো ডিগ্রি অর্জন করতে পারেনি, তাই তাকে সবাই মিলে অশিক্ষিত তকমা দিয়ে চলে যায়। এভাবে জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর, কি হলো, মুখ ছোট করে বসে আছো কেন? তোমার বান্ধবীদের কথাই কিছু মনে করো না পিঙ্কি। তোমাকে তো আমরা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। দেখবে কিছুদিনের মধ্যে তুমি স্কুল পাশ করে যাবে। তারপর তোমাকে আমরা শহরের সব থেকে বড় কলেজে পড়াশোনা করাবো। তাই তোমাকে কেউ আর অশিক্ষিত বলতে পারবে না। আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই ভাগ্য করে তোমাদের মতো শ্বশুর বাড়ি পেয়েছি। সত্যিই তো, তোমরা আমাকে মানুষের মতো মানুষ করে তোলার জন্য অনেক কষ্ট করছো। সাধারণত শ্বশুরবাড়ির লোকেরা এরকম হয় না, কিন্তু আমি তোমাদের মর্ম কখনোই বুঝতে পারিনি। আজকে আমাকে এরকম ভাবে আমার বান্ধবীদের সামনে অপমানিত হতে হলো। কালকে থেকে আমি প্রত্যেক দিন স্কুলে যাব আর মন দিয়ে পড়াশোনা করব। আমার জন্য তোমাদেরকেও আর কোনো কথা শুনতে হবে না, আমি কথা দিচ্ছি। পিঙ্কির এমন কথা শুনে তার পরিবারের লোকেরা খুবই খুশি হয়। পরের দিন সকালবেলা পিঙ্কি নিজের ইচ্ছাতেই ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়, আর সে ভালো মেয়ের মতো স্কুলে গিয়ে পড়াশোনা করতে শুরু করে। পিঙ্কির এরকম পরিবর্তন দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা খুবই খুশি হয়। ধীরে ধীরে পিঙ্কি তার মেধা দিয়ে স্কুলের সকল শিক্ষিকাদের মন জয় করে নেয়। সিদ্ধার্থ তার বাবা ও মায়ের সঙ্গে এক প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বাস করত। তার বাবার প্রচুর জায়গা জমি সম্পত্তি ছিল। বিশাল জায়গা জমিতে চাষবাসের মাধ্যমেই তাদের প্রচুর টাকা উপার্জন হতো। সিদ্ধার্থের বাবা মা দুজনেই বন্য পশু পাখিদের খুবই ভালোবাসত। বন্য পশু পাখিদের খাবার খাওয়ানো তাদের একটা অভ্যাস ছিল। বন্য পশুদের প্রতি তাদের এক অদ্ভুত মায়া ভালোবাসা ছিল। সেই সঙ্গে তারা খুবই স্বাস্থ্য সচেতন হওয়ায় তারা পশুজাত খাদ্য অর্থাৎ মাছ মাংস আহার করত না। কিন্তু সিদ্ধার্থ মাছ মাংস খেতে খুবই পছন্দ করলেও তার বাবা মায়ের জন্য সেও মাছ মাংস খেতে পারত না, কারণ তাদের বাড়িতে কখনো ননভেজ খাবার রান্নাই হতো না। সিদ্ধার্থের ইচ্ছা ছিল বিদেশে গিয়ে উচ্চশিক্ষা অর্জন করার, তাই তার বাবা মা তাকে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়েছিল। 5 বছর পর সিদ্ধার্থ হারুকি নামে একটা জাপানি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তুইও তাহলে বাকিদের মতোই করলি? সবাই বিদেশে পড়াশোনা করতে যায় আর সঙ্গে করে একজন বিদেশি মেয়েকে বউ করে নিয়ে আসে। ভেবেছিলাম তুই হয়তো আলাদা, কিন্তু তুইও বাকিদের মতোই করলি। একবারও আমাদের কথা ভাবলি না, তাই তো? একবার আমাকে জানিয়ে তো বিয়েটা করতে পারতিস, আমরা কি তোকে বাধা দিতাম বল? আরে গিন্নি, তুমিও তো বাকিদের মতোই করছো। আজকাল কলিযুগ পড়ে গেছে, এখন ছেলে মেয়েরা নিজেদের পছন্দের জীবন সঙ্গিনীকেই বেছে নিচ্ছে। এতে আমিই বা তুমি কিছুই করতে পারবো না। ছেলে যখন বিয়ে করেই নিয়েছে তখন মেনে নাও, আর তো কিছু করারও নেই। এই যে বৌমা, তুমি বাংলা বলতে পারো তো? তোমার নাম কি? হ্যাঁ, আমি বাংলা বলতে পারি। সেজ আমাকে শিখিয়ে দিয়েছে। আমার নাম হলো হারুকি। হারুকির নাম শুনে বিনোদ বাবু এবং মালতী দেবী দুজনেই খুবই অবাক হয়। কি বললে? হারি নাকি? কি ফালতু নাম তোমার! আর তুমি আমার ছেলেকে কি বলে ডাকলে? মা, এর নাম হলো হারুকি। হারুকি জাপানিজ মেয়ে। আমরা দুজনে একই সঙ্গে পড়াশোনা করতাম। আমার নাম সিদ্ধার্থ। আমার নামটা উচ্চারণ করতে খুবই অসুবিধা হয় তো, তাই আমাকে শর্টে সিড বলে ডাকে, বুঝলে? ঠিক আছে গিন্নি, এসব আলাপ পরিচয় পরে হবে। তুমি বৌমার নামটা খাতায় লিখে মুখস্থ করে নাও, কেমন? আমি বুঝতেই পেরেছি তোমার বৌমার নাম মনে থাকবে না। যাক, এরা অনেক জার্নি করে এসেছে, তুমি এবার এদের দুজনকে খেতে দাও। মা, তুমি শুধু আমার জন্য খাবার রেডি করো। হারুকি আজকে আমাদের বাড়িতে খাবে না, এ নিজের জন্য খাবার কিনে নিয়ে এসেছে। একে আমি রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি, ও খাবারগুলো গরম করে নেবে। চলো হারুকি, আমার সঙ্গে চলো। সিদ্ধার্থ হারুকিকে তাদের রান্নাঘরটা দেখিয়ে দেয়। মালতী দেবী সিদ্ধার্থের খাবার টেবিলে নিয়ে এসে তাকে খেতে দেয়। কিছুক্ষণের মধ্যেই রান্নাঘর থেকে খুবই বাজে দুর্গন্ধ বেরিয়ে আসে। এ বাবা, কি বাজে গন্ধ আসছে, তাই না? গন্ধটা রান্নাঘর থেকে আসছে মনে হচ্ছে। বৌমা তো খাবার গরম করছে। কি খাবার গরম করছে রে তোর বউ?
জাপানিজ খাবার মা, আসলে জাপানিজ খাবারগুলো খুবই দুর্গন্ধযুক্তই হয়, সেই জন্য তো আমি জাপানিজ খাবার খেতে পারি না। হারুকি যেহেতু জাপানের মেয়ে, ও সেই জন্য জাপানিজ খাবার খেতে বেশি পছন্দ করে, আর ওর কাছে এই খাবারগুলো খুবই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা ছাড়ো না মা, তুমি দাও দাও, একটু আলু পোস্ত তরকারিটা দাও বেশি করে আমাকে, দাও খাই। আসলে হারুকি রান্নাঘরে কাঁচা মাছ পুড়িয়ে চাটনি বানাচ্ছিল। হারুকি মাছ খেতে খুবই পছন্দ করত। সে কাঁচা মাছ পুড়িয়ে চাটনি বানিয়ে খাবে বলে অনেক রকমের মাছ কিনে ব্যাগে করে ভরে নিয়ে এসেছিল, আর রান্নাঘর থেকে মাছ পোড়ানো দুর্গন্ধই বেরিয়ে আসছিল। সিদ্ধার্থ তার মাকে কোনো রকমে ব্যস্ত রাখার চেষ্টা করছিল, যাতে তার মা রান্নাঘরে না যেতে পারে। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন হারুকি তাদের বাড়ির আশেপাশের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিল। তখনই সে তাদের পাড়ার এক প্রতিবেশীর বাড়িতে কুকুর দেখতে পায়। হারুকি খুবই খুশি হয়। এই তো ডগ, কি সুন্দর ডগ, আমি ডগটাকে খাবো। এখানে ফ্রিতে ডগ পাওয়া যায়, আমাদের দেশে ফ্রিতে ডগ পাওয়া যায় না। আমি এবার থেকে তাহলে রোজ ডগ খেতে পারবো। হারুকি এই ভেবে মনে মনে খুবই খুশি হয়। সে তাদের প্রতিবেশীর বাড়ি থেকে কুকুরটাকে ধরে বাড়িতে নিয়ে আসে। হারুকিকে কুকুরটা বাড়িতে নিয়ে আসতে দেখে মালতী দেবী খুবই খুশি হয়। যাক, বিদেশিদের মনেও তাহলে মায়া দয়া আছে। জানো বৌমা, তোমার শ্বশুর মশাই আর আমিও পশু পাখি খুব পছন্দ করি। এটা তো পাশের বাড়ির বুলটিদের কুকুর, তাই না? আমি এই কুকুরটাকে প্রত্যেক দিন বিস্কুট খেতে দিই। তুমিও যে কুকুর পছন্দ করো জেনে খুব ভালো লাগলো। আমি কুকুরটাকে বিস্কিট খাওয়াবো না, কুকুরটাকে তো আমি নিচে খাবো বলে এনেছি। হ্যাঁ, কি বলছো কি তুমি? তুমি কি বললে আরেকবার বলো। ঠিক তখনই সেখানে সিদ্ধার্থ চলে আসে। মা, হারুকি বলছে যে এবার থেকে তোমাকে আর এই কুকুরটাকে বিস্কুট খাওয়াতে হবে না, হারুকি নিজেই এবার থেকে এই কুকুরটাকে বিস্কুট খাওয়াবে। আসলে ও ভালোভাবে বাংলা বলতে পারে না তো, সেই জন্যই মাঝে মধ্যে ভুলভাল বাংলা বলে ফেলে আর কি। চলো হারুকি, ঘরে চলো। এই বলে সিদ্ধার্থ হারুকিকে তাদের ঘরে নিয়ে চলে যায়। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি মাকে কি বলছিলে? তুমি কুকুর খাও সেটা মাকে বলে দিচ্ছিলে কেন? আরে আমার বাবা মা দুজনে শুদ্ধ শাকাহারী মানুষ, শাকসবজি ছাড়া ওরা কিছুই খায় না, বাড়িতে মাছ মাংস ওঠে না, আর তুমি তাদেরকে কুকুর খাওয়ার গল্প শোনাচ্ছ। সিড, আই ওয়ান্ট টু ইট দিস টেস্টি ডগ। আমি আর ওয়েট করতে পারছি না, আমি এখনই এই ডগটাকে খাবো। প্লিজ, আই এম সো হাংরি। না, এখন নয়, এখন তুমি রান্নাঘরে গিয়ে ওই কুকুরটা রান্না করলে তো বাজে গন্ধ বেরোবে, বাবা মা বুঝতে পেরে যাবে তো। কালকে আমি তোমাকে যে কোনো রকম ভাবে বাঁচিয়েছিলাম, আজকে কিন্তু আর পারবো না। এখন তুমি কুকুরটাকে নিজের কাছেই রাখো, মা বাবা যখন বাইরে বেরোবে তখন তুমি রান্না করে খেয়ে নিও, বুঝেছো? ওকে, তোমার বাবা মা বাইরে কখন বেরোবে? হারুকি অত্যন্ত আকুল ভাবে তার শ্বশুর মশাই ও শাশুড়ি মায়ের বাইরে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। সে সারাদিন তার শ্বশুর মশাই ও শাশুড়ি মাকে পাহারা দেয় যে কখন তারা বাইরে বেরোবে আর সেই কুকুরটা রান্না করে খাবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন মালতী দেবী ও বিনোদ বাবুর কেউই বাইরে বেরোয় না। এভাবে দেখতে দেখতে রাত হয়ে যাওয়ায় সকলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। কিন্তু হারুকি কিছুই খায় না, সে তার পেট একেবারে ফাঁকা রেখেছিল কুকুরের মাংস মজা করে খাবে বলে। রাতে তার কিছুতেই ঘুম আসছিল না, কুকুরটাকে দেখে তার খুবই লোভ হচ্ছিল। শেষ পর্যন্ত হারুকি সিদ্ধার্থকে কিছু না বলেই কুকুরটাকে নিয়ে রান্নাঘরে চলে যায়। প্রথমে সে কুকুরটাকে নিরীহভাবে হত্যা করে এবং তারপর গোটা কুকুরটাকে উনুনের উপর ধরে পোড়াতে শুরু করে। ওয়াও, কি সুন্দর সেন্ট বের হচ্ছে, আজকে খুবই মজা হবে। আমি ডগটাকে পেট ভরে খাবো, ইয়ামি। রান্নাঘর থেকে খুবই বাজে দুর্গন্ধ তাদের বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়ে। মালতী দেবী ঘুমের মধ্যেই খুবই বাজে গন্ধ পায়, তার ঘুম ভেঙে যায়। কোথা থেকে গন্ধ আসছে সন্ধান করতে করতে মালতী দেবী রান্নাঘরে এসে পৌঁছায়। সে রান্নাঘরে এসে হারুকিকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। শুধু তাই নয়, হারুকিকে গোটা কুকুর উনুনের উপর রেখে পোড়াতে দেখে মালতী দেবী অজ্ঞান হয়ে পড়ে যায়। আপনার কি হয়েছে? হ্যালো মা, উঠুন উঠুন দয়া করে। এই যে, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। হারুকি চেঁচামেচির আওয়াজ শুনে সিদ্ধার্থ এবং তার বাবা তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে। নাও, যেটার ভয় করছিলাম সেটাই হলো। হারুকি, তুমি শেষ পর্যন্ত কুকুরটা রান্না করতে চলে গেলে? তোমার তর সই ছিল না, তাই না? বাবা, তাড়াতাড়ি করে মায়ের মুখে জলের ছিটা দাও। বিনোদ বাবু মালতী দেবীর মুখে জল ছিটা দিলে মালতী দেবীর জ্ঞান ফিরে আসে। বাবা সিদ্ধার্থ, এ তুই কোন রাক্ষসী মেয়েকে আমার বাড়িতে নিয়ে এলি? এই মেয়েটা গোটা কুকুর পুড়িয়ে খায়,
এই মেয়েটা মানুষ নাকি অন্য কিছু আমি বুঝতে পারছি না। তুই এই মেয়েটাকে এখনই বাড়ি থেকে বের কর, আমি কিচ্ছু জানি না। মা এরকম বলো না। তোমরা যেমন মাছ মাংস খাও না, হারুকি তেমনই শাকসবজি খায় না, ও শুধুই মাছ মাংস খায়। আর তাছাড়া এদের দেশে এগুলো খুবই কমন ব্যাপার মা। ছোটবেলা থেকে ও ওসব খেয়েই মানুষ হয়েছে, তাই জন্যই কুকুরটাকে দেখে লোভ সামলাতে পারেনি আর কি। মাছ মাংস খাই ঠিক আছে, মুরগির মাংস খেত, মাছ খেত, এসব বাদ দিয়ে সোজা কুকুরের মাংস খেতে গেল। কি গো, তুমি আমাকে এই বাড়ি থেকে নিয়ে অন্য কোথাও চলো। আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারবো না। এভাবে একটা নিরীহ কুকুরকে কি করে মেরে আগুনে পোড়ালো। এই মেয়ে, তোমাকে যদি হত্যা করে আগুনে পোড়ানো হয় তাহলে তোমার কেমন লাগবে বলো? গিন্নি মাথা ঠান্ডা করো, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। দেখবে বৌমা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মতোই হয়ে যাবে। বৌমাকে একটু সময় দিতে হবে তো। তুমি চলো, ঘরে চলো। বিনোদবাবু কোনো রকমে মালতী দেবীকে বুঝিয়ে ঘরে নিয়ে চলে যায়। তারা এদিকে নিজেদের মধ্যে কথায় ব্যস্ত ছিল, আর অন্যদিকে হারুকি কুকুরের মাংস খেতেই ব্যস্ত ছিল। আমি তোমাকে কি বলেছিলাম? হ্যাঁ, আমি কি তোমাকে কুকুর খেতে বারণ করেছিলাম? আমি তো বলেছিলাম বাবা মা যখন বাড়িতে থাকবে না তখন তুমি কুকুরটা খেও। তোমার কি একটুও ধৈর্য নেই? দেখো হারুকি, তুমি আজকের পর থেকে কিন্তু এরকম করবে না, আমি বলে দিলাম। বাবা মা যখন বাড়িতে থাকবে না তখন তুমি তোমার ইচ্ছা মতো যা খুশি খাবে, কিন্তু বাবা মায়ের সামনে তুমি এগুলো করতে পারবে না, মাথায় থাকে যেন। ওকে ডার্লিং, রাগ করো না। এখন আমি টক কাটছি, আমার মুড খুবই ভালো আছে। আমার মুডটা এখন খারাপ করো না। আমি এবার থেকে তোমার বাবা মা বাড়িতে না থাকলে তখনই কুকুর খাবো। হ্যাপি? এরকম ভাবে কয়েকদিন কেটে যায়। হারুকি সবসময় সুযোগের অপেক্ষা করত যে সে কখন আবার কুকুরের মাংস খেতে পারবে। একদিন মালতী দেবী তার বৌমাকে রান্না করা শেখাচ্ছিল। আজকে আমি তোমাকে সবজি দিয়ে শুক্তো রান্না করা শেখাবো। কয়েকদিন ধরে বাড়িতে সবজি রান্না হচ্ছে না, শুধু ডাল আর ভাত খাচ্ছি। আজকে আমরা মজা করে শুক্তো খাবো, কেমন? বৌমা, ওদিকে সবজির ঝুড়িটা রাখা আছে, ঝুড়িটা নিয়ে এসো তো। মালতী দেবীর কথা শুনে হারুকি সবজির ঝুড়িটা নিয়ে আসে। এই বাবা, সবজিগুলো তো সব পচে গেছে। দেখো সবজিগুলোতে কিরকম পোকা হয়ে গেছে। পোকাগুলো পিলপিল করে ঘুরে বেড়াচ্ছে। যাও যাও বৌমা, তাড়াতাড়ি করে সবজিগুলো বাইরে ফেলে এসো। বললাম না, অনেকদিন আগের সবজি এগুলো, খাওয়া হয়নি বলে পচে গেল। যাও ফেলে এসো। হারুকি পচে যাওয়া সবজিগুলো দেখে খুবই খুশি হয়। কি হলো, তোমাকে কি বলছি, তুমি মনে মনে হাসছো কেন? হ্যাঁ, যাও সবজিগুলো বাইরে ডাস্টবিনে ফেলে এসো। 1 মিনিট, আমি সবজিগুলো ফেলে আসবো, কিন্তু এই ওয়ার্মগুলো তো আমি ফেলতে পারবো না। এই ছোট ছোট ওয়ার্মগুলো খেতে খুবই সুস্বাদু হয়, আমি ওয়ার্মগুলো খাবো। মালতী দেবী ফারুকির কোনো কথাই বুঝতে পারে না। হারুকি সবজিগুলো থেকে ছোট ছোট পোকা হাত দিয়ে ধরে আলাদা একটা প্লেটে রাখতে শুরু করে। এই দেখে মালতী দেবী ভীষণ পরিমাণে রেগে যায়। এই মেয়ে, এটা তুমি কি করছো? ছি 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 ছি, তুমি এতক্ষণ ধরে এই পোকাগুলো খাওয়ার কথা বলছিলে? হায় রে হায়, আর কত কি দেখবো। সিদ্ধার্থ, তাড়াতাড়ি আয়, দেখ তোর বউয়ের কীর্তি দেখে যা। তোর বউ যে কোনো কিছুই বাদ দিচ্ছে না। কোনোদিন দেখবি পোকামাকড় পশু পাখি খেতে গিয়ে তোর বউ মরতে বসবে। সিদ্ধার্থ মালতী দেবীর কথা শুনে তাড়াতাড়ি করে সেখানে আসে এবং হারুকিকে বকাবকি করে সেখান থেকে নিয়ে চলে যায়। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন মালতী দেবী ও বিনোদবাবু তাদের এক আত্মীয়র বাড়িতে কিছুদিনের জন্য ঘুরতে যায়। হারুকি খুবই খুশি হয়। সে লোকাল মার্কেটে কুকুর কিনতে বেরিয়ে পড়ে, কিন্তু সে দেখে মার্কেটের কোথাও কুকুর বিক্রি হচ্ছে না। তাই সে পাড়ায় এদিক ওদিক কুকুর খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর সে রাস্তার একটা পাগলা কুকুরকে দেখতে পায়। কুকুরটিকে ধরার জন্য হারুকি দোকান থেকে কয়েকটা বিস্কুট কিনে নিয়ে আসে। হে ডগ, কাম অন, আউ আউ, লু লু লু, টেক ইট টেক ইট টেক ইট ডগ। হারুকি এভাবেই বিস্কুটটি নিয়ে কুকুরটির দিকে এগিয়ে যেতে থাকে। কুকুরটা হারুকিকে কামড়ে নেয়। হারুকি যন্ত্রণায় ছটফট করতে থাকে। সে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। হারুকি, কি হয়েছে তোমার? তোমার হাত থেকে রক্ত বের হচ্ছে কেন? কোথায় গিয়েছিলে তুমি? বলো কি হয়েছে? হারুকি সিদ্ধার্থকে সবটা জানায়। সিদ্ধার্থ আর দেরি না করে তাড়াতাড়ি করে হারুকিকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার জানায় হারুকিকে 7টা ইনজেকশন দিতে হবে, না হলে সে জলাতঙ্ক রোগের শিকার হবে। হারুকি এটা শুনে খুবই ভয় পেয়ে যায়, কারণ সে ইনজেকশনকে খুবই ভয় করত। নো সেড নো, আমি ইনজেকশন নেব না, আমার ইনজেকশনই ভয় করে, আমি নেব না ইনজেকশন।
চুপ করো, গোটা কুকুর ধরে তাকে হত্যা করে খেতে পারছো তখন ভয় করছে না, আর একটা ইঞ্জেকশন নিতে তোমার ভয় পাচ্ছে? তোমার সঙ্গে এরকমই হওয়া উচিত ছিল। এটা তোমাদের জাপান নয়, বুঝেছো? এখন তুমি আমাদের দেশে আছো, সুতরাং তোমাকে এখানকার মতো করেই চলতে হবে। ডাক্তারবাবু, একে ইঞ্জেকশন দিন, তবেই এ মনে রাখবে। কুকুর ধরার চেষ্টা করলেই তবে 7টা করে ইঞ্জেকশনের কথা মনে পড়বে। হারুকি তার ভুল বুঝতে পারে এবং সেই সিদ্ধার্থর কাছে ক্ষমা চায়। কিছুদিনের মধ্যেই হারুকি সুস্থ হয়ে ওঠে। সেই ঘটনার পর থেকে কুকুরের প্রতি তার এতটাই ভয় ঢুকে গিয়েছিল যে সে কুকুর দেখলেই ছুটে পালাতো। সময়ের সঙ্গে সঙ্গে হারুকি এখানকার আদব কায়দা সবই শিখে ফেলে। সে এখন ননভেজ খাবার বাদ দিয়ে বেশিরভাগ সময় শাকসবজিই খায়।